সময় চিঠিপত্রের মাধ্যমে হ্যাঁ, শোনা যাচ্ছে তো? শোনা হ্যাঁ যাচ্ছে? দাদা, হ্যাঁ, শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয় গুরু। অনেক সময় ঠাকুরের কাছে যারা প্রার্থী, ভোটের জন্য যারা দাঁড়িয়েছেন, তারা ঠাকুরের কাছে পত্র দিতেন, ঠাকুর আমি ভোটে দাঁড়াইছি, আপনি আশীর্বাদ চাই। তখন ঠাকুর কি বলতেন? কই লিখে দে, ডু অ্যাপ্টলি অ্যান্ড বি সাকসেসফুল। ডু অ্যাপ্টলি, দক্ষতার সহিত কাজ করো, ডু অ্যাপ্টলি অ্যান্ড বি সাকসেসফুল। এইভাবে ঠাকুর বলতেন। বহু বিভিন্ন মতামতের দলের লোকেরা আসতেন ঠাকুরের কাছে, এটা আমি নিজে চোখে দেখেছি। তারপর একদিন ভোট সম্বন্ধে কথা হলো। আজকাল ভোটের আগে মারামারি, ভোটের দিন মারামারি, ভোটের পরেও মারামারি হয়। ঠাকুর বললেন ভোটে মারামারি হবে কেন? আগে কেমন করে ভোট হলো, ভোট হতো একটু দেখলেই হয়। তখন ঠাকুর বললেন আগের কালের দিনে পরিবার থেকে একজন নিযুক্ত হতো। গ্রামে 10টা পরিবার আছে, 10টা পরিবার থেকে 10 জন নিযুক্ত হতো। এই 10 জনের মধ্যে থেকে তারা নিজেরা কনসাল্ট করে একজনকে নিযুক্ত করত। এইভাবে একজন গ্রামের মধ্যে থেকে একজন হলো, তারপর ইউনিয়ন বোর্ডের থেকে এইভাবে নিযুক্ত করে একজন হলো। এইভাবে যখন 10 জন হলো ইউনিয়ন বোর্ডের থেকে, তখন তারা আবার নিজেরা নিযুক্ত করে একজন ঠিক করলো। এইভাবে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে দেখা গেল একজন হলো মাত্র। কয়টা ডিস্ট্রিক্ট মিলে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা একটা করে হয়ে 10টা যখন ডিস্ট্রিক্ট হইলো, তখন তারা নিজেরা 10 জন বসে ঠিক করতো যে আমাদের মধ্যে কে উপযুক্ত, কে যাবে। সেই লোকটাকেই তারা ওই লোক গণনার মধ্যে সেই লোকটাকেই পাঠাইতো। দেখেন একজন লোকেই যেত, কিন্তু ভোট দিত সকলে। পরিবারের প্রথম হচ্ছে পরিবারের সকলে ভোট দিয়ে পরিবারের মধ্যে যে ভালো লোক তাকে পাঠাইতো। আমার পরিবারে 10টা লোক আছে, তাকে আমি একজনকে ঠিক করলাম। অমুকের পরিবারে, পাশের গ্রামের আরেকটা পরিবারে 10 জন লোক আছে। এইভাবে একটা গ্রামের মধ্যে দেখা গেল 10টা পরিবার আছে, 10টা পরিবার থেকে 10 জন গেল। এই 10 জনে আবার বসে নিজেরা ঠিক করবে, এদের মধ্যে কথাবার্তা হবে, এদের মধ্যে একজন যাবে, এদের মধ্যে ভোটাভুটি হয়ে একজন যাবে। দেখেন একটা গ্রামের মধ্যে একজন গেল, একটা ইউনিয়নের বোর্ডের মধ্যে এইভাবে করে করে একজন গেল, তাদের মধ্যে আবার ভোট হয়ে একজন গেল। ডিস্ট্রিক্টেও দেখা গেল 10টা ডিস্ট্রিক্ট নিয়ে 10 জন দাঁড়াইলো। এই 10টা ডিস্ট্রিক্টের 10 জন লোক তখন নিজেরা ঠিক করবে আমাদের মধ্যে কে উপযুক্ত। এইভাবে একজন লোককে ওরা পাঠাইতো। মারামারি কোনো প্রশ্ন ছিল না, কেন পরিবার থেকে শুরু হলো। পরিবার থেকে কথাটা লক্ষ্য করবেন ঠাকুরের কি বৈজ্ঞানিক সম্মত নীতি। এতে আমের কাগজপত্র খরচার দরকার করে না, প্রিসাইডিং অফিসারের দরকার করে না, এজেন্টের দরকার করে না, কিচ্ছুই দরকার করে না। দরকার করে শুধু পরিবারের লোক থেকে ওরা প্রত্যেকেই ভোট দিয়ে আমার পরিবারের লোককে আমি একজন ঠিক করলাম, আপনার পরিবারের লোককে আপনার থেকে একজন ঠিক করেন। এইভাবে 10 জন পরিবারের মধ্যে থেকে 10 জন যে ঠিক হলো, এই 10 জনের মধ্যে একজন যাবে। তারা নিজেরা তখন সেই 10 জন ঠিক করবে। অবশ্যই 10 জনের মধ্যে একজন যে ডিস্ট্রিক্টে হলো, এরকম 10টা ডিস্ট্রিক্টে মিলে 10 জন হলো, ওই 10 জনের মধ্যে একজন যাবে। এইভাবে হলে আর মারামারি কাটাকাটির প্রশ্ন আসে না। নিজেদের মধ্যে একটা আন্তরিকতা থাকে, কোন রকম ঝগড়া হয় না, মারামারি হয় না, প্রসেশন হয় না, দাঙ্গা হয় না, ঘুষ দেওয়া হয় না, কিচ্ছু করা লাগে না। ঠাকুর বললেন এইভাবে আগের দিনে ভোট হতো। আমি অবাক হয়ে গেলাম বইটা পড়ে।
আলোচনা প্রসঙ্গের মধ্যে এটা আছে। 30/6/1962 সালে শ্রী ঠাকুর বসে আছেন, শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন 30/6/62 তারিখে। আমাদের প্রফুল্ল ব্যানার্জিদা বলে এক দাদা আছেন, তিনি বিভিন্ন জায়গায় ওকালতি করে করে জাজ হয়ে তারপর লাস্টে পাটনা গিয়ে উনি হাইকোর্টের জাজ হয়েছেন। তার একটা ঘটনার কথা বলি, তিনি ঠাকুরগুলিতে আসছেন তার স্ত্রী সমেত, বেবিমা সমেত। তার স্ত্রী নাম হচ্ছে বেবিমা, অপূর্ব সুন্দরী। তিনি সৎসঙ্গী ছিলেন, তার স্বামী সৎসঙ্গী ছিল না। তার ব্যবহারে, কথায়, বার্তায় সেই বেবিমাকে প্রফুল্লদা বিয়ে পাশ করেন, প্রকৃত সহধর্মিণী হন। তারপর এই সহধর্মিণীর যাজনে প্রফুল্লদা দীক্ষা নিয়েছিলেন। সেই প্রফুল্ল কুমার ভট্টাচার্যের সাথে ঠাকুরের কথা মতো আমি ইংরেজি বাণীগুলো তার সাথে কনসার্ট করে সমস্তগুলো ঠিক করি। আমার মনে আছে তিনি ছাপিয়ে আমাকে 2-3 কপি দিয়েছিলেন ঠাকুরের ইংরেজি প্রায় 2500-3000 বাণী। এখন এই প্রফুল্লদা পাটনা কোর্টে বিচার করতে গিয়ে দেখলেন যে একজন লোককে ফাঁসি দিতে হবে, ফাঁসি না দিয়ে কোনো উপায় নাই। তার সাক্ষীটা কি এমন, উকিলের বয়ান এমন যে তাকে ফাঁসি দিতেই হবে। প্রফুল্লদা ঠাকুর বাড়িতে আসছেন, ঠাকুর কাছে বসছেন, আমি দেখেছি প্রফুল্লদার মন খুব খারাপ। হঠাৎ একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার মন খারাপ নাকি, কি হয়েছে? তখন ঠাকুর বললেন, ঠাকুর আপনার এখান থেকে প্রণাম করে গিয়ে আমাকে একটা অর্ডার দিতে হবে, ফাঁসির অর্ডার। আমি ভাবতেছি কিভাবে কি করব, আপনি তো ফাঁসি দেওয়া পছন্দ করেন না। তখন ঠাকুর কথায় কথা বললেন, যেই মানুষকে তুমি জীবন দিতে পারো না সেই মানুষকে তুমি ফাঁসি দিতে পারো না। ঠাকুর বললেন, ফাঁসির ব্যবস্থা থাকা ভালো। বিচারের মধ্যে ঠাকুর ফাঁসির ব্যবস্থা থাকা ভালো, কিন্তু তুমি তা হিসাব করে দিবে। কথায় কথায় ঠাকুর বললেন, একটা গল্প বললেন, প্রায় তিনি এই গল্পটা বলেছেন, অনেকবার বলেছেন। এক বৈষ্ণবী ছিল, বৈষ্ণবী, তার আবার বৈষ্ণব ছিল, বৈষ্ণবী দুজনে একসাথে থাকতো। একটা বিশেষ কারণে বৈষ্ণব করলো কি, বৈষ্ণবীকে একদম গলা কেটে ফেললো, বৈষ্ণবীকে মেরে ফেললো। বৈষ্ণবীকে মেরে ফেলার পরে এখন তাকে ধরিছে, বিচার হবে। একজন আমেরিকান সাহেব, একজন মানে ইংরেজ সাহেব ছিলেন বিচারক তখন ভারতবর্ষে। তখন সেই বিচারক, ইংরেজি বিচারকটা, ইংল্যান্ডের বিচারকটা আমাদের দেশে যিনি বিচারক পদে নিযুক্ত হয়েছেন, তিনি সেই বৈষ্ণবকে ডেকে বললেন, এই দেখ, তুই তো তোর বউরে মেরে ফেলেছিস, বৈষ্ণবীকে, তোর তো বিচারে ফাঁসি হবে। হ্যাঁ বাবু, আমার ফাঁসি হোক, আমি ফাঁসির জন্যই আসছি, আমার ফাঁসি হোক। তোর যদি ফাঁসি হয়, তুইও চলে গেলি, ও চলে গেল, তুই বেঁচে থাক, বরং তুই বোর জন্য প্রার্থনা কর। হ্যাঁ বাবু, কি বলছেন? বলে তুই বোর জন্য প্রার্থনা কর। বলে কি প্রার্থনা করব? যাতে তোর ভালো হয়। তুই এক কাজ কর, তুই সব সময় তোকে যখন কোর্টে প্রশ্ন করা হবে, তুই বলবি হরির ইচ্ছা, হরির ইচ্ছা, হরির ইচ্ছা, হরির ইচ্ছা। তোকে যখন জিজ্ঞাসা করো তুই মারিস, তুই বলে হরির ইচ্ছা। তুই বলে মারিস নাই, হরির ইচ্ছা। তুই বলে দাও দিয়ে কোপ দিয়েছিস, হরির ইচ্ছা। তুই বলে ওকে শ্মশানে নিয়ে গেছিস, হরির ইচ্ছা। তো এইভাবে ও যত প্রশ্ন করে না কেন, ও হরি কৃষ্ণ, হরি ইচ্ছা, হরির ইচ্ছা, হরির ইচ্ছা এই বলে। তখন জজ সাহেব তাকে বললো, গো তো পাগল,
পাগলের কোনো ফাঁসি হয় না। জজ সাহেব তাকে মুক্তি দিলেন। শ্রী ঠাকুর বললেন, জজ সাহেব তো জাতা লেখে মুক্তি দিতে পারেন না, জাতা লেখে ফাঁসির অর্ডার তিনি তো ফাঁসির অর্ডার দিতে বাধ্য, কিন্তু জাতা তো লিখতে পারেন না। হরির ইচ্ছে লিখতেই তো তিনি ফাঁসি দিবেন না, এ তো হয় না। তাকে অতখানি মাথা খাটাতে হয়েছে, অতখানি চিন্তা করতে হয়েছে, তারপর তিনি রায় দিয়েছেন। প্রফুল্লদা ব্যানার্জি এই কথা শুনে একটু আশ্বস্ত হলেন। তিনি পাটনা গেলেন। সাধারণত তিনি বলেন ফাঁসির কেস গুলিও তিনি নিজে নেন না, অন্য এজলাসে পাঠিয়ে দেন, কিন্তু এই কেসটাকে তিনি ফাঁসি না দিয়ে ওই লোকটাকে মুক্ত করে বললেন, তুমি আমার বাড়ি এসে কাজ করবা, তোমাকে আমি ফাঁসি দিলাম না। ঠাকুর বলছিলেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সম উভরায়, সর্বশ্রেষ্ঠ সে বিচার। এই কথা ঠাকুর বলছিলেন। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, এই কথা দয়াল ঠাকুর বলছিলেন। এবং ওই লোকটাকে মুক্তি দিলেন, এবং সেই জজ সাহেব ওনার বাগানের মধ্যে ওনাকে কাজে লাগান, এবং সারা জীবন থেকে গেছে। পরবর্তী জীবনে সে খুব বিশ্বস্ত হয়ে উঠল। এই গল্প করলেন। প্রফুল্লদার ছেলে, প্রফুল্ল ব্যানার্জিদের ছেলে ভাস্কর ব্যানার্জি তখন সেখানে উপস্থিত ছিল। ভাস্কর ব্যানার্জি বিহারে কাজ করে। বিহারের যে সেক্রেটারিয়েট আছে, সেই সেক্রেটারির মধ্যে যে শত শত কর্মচারী আছে, তিনি তাদের সেক্রেটারি। আইএএস পাস, ধুরন্ধর লোক, খুব বুদ্ধিমান, অথচ সৎসঙ্গী, নিরামিষ খান, পাঞ্জা আছে। তার নাম হচ্ছে ভাস্কর ব্যানার্জি, প্রফুল্ল কুমার ব্যানার্জিদার ছেলে। ভাস্কর মুখার্জিদা শেষে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমাদের দেশের একটা অন্যায় করলে শাস্তির তারতম্য আছে, কিন্তু আমেরিকা ওইসব দেশে ওরা বলে আমাদের দেশের একই রকম শাস্তি, কিন্তু তোমাদের দেশে বামুনদের শাস্তি খুব কম হয়, আর একজনের শাস্তি শূদ্র বা অন্য লোকের শাস্তি আরো কম হয়, তোমাদের শাস্তির তারতম্য আমরা বুঝতে পারছি না। তখন ঠাকুর ভাস্করদাকে বললেন, শাস্তির জন্য শাস্তি নয়, শাস্তি হচ্ছে সংশোধনের জন্য। কারো কম শাস্তিতে কাজ হয়, কারো বেশি শাস্তিতে কাজ হয়। ইকুয়ালিটি সব জায়গায় চলে না। ইকুয়ালিটি মানে সাম্যতা, সমান, সমান রকমটা সব রকম চলে না। ইকুইটিটা চলে। ইকুইটি মানে সমতা, যার যা প্রয়োজন তাকে তা দাও। মার্কসিজমের কথাই হচ্ছে, যার যা প্রয়োজন, অ্যাকর্ডিং টু হিজ নিডস ফুলফিল হিম। আমার আতপ চালের পেট সহ্য হয়, আর আপনার বা আরেকজনের আঁশ চালে পেট ভাল লাগে, সহ্য হয়। আমাকে আঁশ চালে দেওয়া উচিত, আতপ চালে দেওয়া উচিত, আঁশ চাল নয়। সেজন্য ঠাকুর বললেন শাস্তিরও তারতম্য আছে। বলে কিরকম? তখন ভাস্কর কিরকম? বামুনদের তো শাস্তি হতো না। ঠাকুর বললেন বামুনরা নিজেরাই শাস্তি নিতেন। তাদের শাস্তি আগে কেউ রাজদাদারা দিত না। বামুনরা নিজেরা অন্যায় করলে নিজেরাই শাস্তি নিতেন। কিন্তু যেদিন থেকে ব্রাহ্মণদের পতন হইতে শুরু করলো, অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে যখন অনাচার ঢুকে গেল, তখন তারাও আদালতে গেল এবং তাদেরও শাস্তি হলো। শৈলেন্দা বলে এক দাদা ছিলেন, শৈনেল ভট্টাচার্যদা, যিনি খুবই সুগায়ক।
ঠাকুরের ওইখানে তার খুব নাম আছে। ওই ভাস্করদা তখন আরেকটা কথা বলছেন, ঠাকুর বামুনদের তো তবে শাস্তি না হয় ভালো। ঠাকুর সে কথা বলছিলেন রাজার আদালতে বামুনদের বিচারই হতো না, বামুনরা নিজেরাই নিজেদের বিচার করতেন। তারা নিজেরাই এত কন্ট্রোল ছিলেন, এত সংযতি ছিলেন, তারা অন্যায় করতেন না, অন্যায় করলে নিজেরাই শাস্তি নিতেন। কিন্তু বামুনদের পতনের সাথে সাথে পতন যখন হতে লাগলো তখন তাদেরও আদালতে যেতে হলো এবং শাস্তি নিতে হলো। শৈলেন্দা তখন ঠাকুরকে বললেন, ঠাকুর এক ক্ষত্রিয় রাজা ছিল, তার ধূপানির প্রতি একটু আসক্তি ছিল, এক ধূপানির প্রতি, ধূপানি তার বাড়ি যাতায়াত করতো ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষত্রিয় রাজার মনের মধ্যে খুব ক্ষোভ হলো, আমি তো অন্যায় করছি। ক্ষত্রিয় রাজা তখন তার মন্ত্রী ক্যাবিনেটকে ডেকে বললেন, পরিষদদের ডেকে বললেন, রাজার পরিষদদের ডেকে বললেন, আমার মন চঞ্চল হয়েছে, আমি এই করেছি, অন্যায় করেছি, আমাকে আপনারা শাস্তি বিধান করেন। তখন পরিষদরা বামুনরা যারা ছিল বিশিষ্ট বিশিষ্ট লোক, তারা এক কথায় বলে উঠলো, তোমার শাস্তি হচ্ছে অগ্নিতে তোমাকে নিজেকে আহুতি দান করতে হবে। তখন সেই ক্ষত্রিয় রাজা রাজি হয়ে গেল। তখন সেই যেই অগ্নিতে আহুতি দিতে যাবে নিজকে, এমন সময় সমস্ত ক্ষত্রিয় এবং রাজারা যারা ছিল তারা বলে উঠলো, হয়েছে হয়েছে, তোমার শাস্তি হয়ে গেছে, আর তোমাকে ঝাঁপ দিতে হবে না। ঠাকুর এই কথাটা শুনে বললেন, এসব এখন ভাবলেও রূপকথার মতো মনে হয়। আজকাল দেখতে পাচ্ছেন তো আপনারা দেশের কিরকম হচ্ছে, কারা জেলে যাচ্ছে, কারা শাস্তি পাচ্ছে, এবং কারা অন্যায় কথা বলছে তথাপিও তারা নানান ভাবে যুক্তি দিয়ে বিচার পদ্ধতির ভালো মন্দ ইত্যাদি সমস্ত দেখে যাতে তারা খালাস হয় সেই ব্যবস্থা করে। বিচার ব্যবস্থাকেও আমরা তেমন মান্যতা দেই না, আজকাল এমনও হয়েছে। আমি অবশ্যই এ নিয়ে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ঠাকুর বলছেন বিচার ব্যবস্থা হবে নিরপেক্ষ। ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর রায়তের সময়ে সংখ্যালঘুরা যখন সংখ্যা গরিষ্ঠের এলাকায় গিয়ে মারে টারে তখন পুলিশ আসে না, আর যখন সংখ্যা গরিষ্ঠেরা সংখ্যা লঘিষ্ঠের বাড়ি গিয়ে এই আলিপুরে যখন গোলমাল করেছিল, তখন সংখ্যা গরিষ্ঠেরা যখন সংখ্যা লঘুদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখনই পুলিশে তাদেরকে গুলি করলো ইত্যাদি ইত্যাদি। ঠাকুর সেই কথা শুনে বললেন যে শাসন ব্যবস্থা যদি নিরপেক্ষ না হয় তোমরা থাকবে না, অর্থাৎ হিন্দু জাতি তোমরা বিলুপ্ত হয়ে যাবে। এইরকম ঘটনার কথা বহু আছে ইতিহাসে, আমরা জানি। সুতরাং শাসন ব্যবস্থা যত নিরপেক্ষ হয় ততই ভালো, ততই মঙ্গল। আর ঠাকুর আরো বলেছেন, আমি চাচ্ছি যারা এমএলএ বা অন্য কিছু হবেন তারা যেন সমস্ত পিএইচডি হয়ে যায়, 5-7 পিএইচডি যদি হয়, ভালো বংশের লোকেরা যে সাধারণত শিক্ষিত হয়, তাদের মাথা ভালো থাকে, তারা অন্যায় করে না। সুতরাং সৎ লোক যদি এমএলএ হয় তাহলে সৎ শাসন, সৎ মন্ত্রিসভা অটোমেটিক্যালি গঠিত হয়। কি কাণ্ড যে চলছে আমাদের দেশে, এইসব দেখলে চোখে জল আছে। সাধুরা ক্রন্দন করে, সাধুরা দুঃখ করে, সাধুরা পরম পিতার কাছে প্রার্থনা করে, ওগো দয়াল একই দেশের হাল, তুমি রক্ষা করো, তুমি পরম পিতা, তুমি স্রষ্টা ইত্যাদি ইত্যাদি।
তারপর আপনাদের সামনে আরেকটা কথা বলি, আমাদের শ্রদ্ধেয় জ্ঞানদা বললেন ঠাকুর যেভাবে লোকসংখ্যা বাড়ছে সে ভয়াবহ রকম। 1964 সালে 19শে জুলাই জ্ঞানদা একটা লাঠি বগলে করে ঠাকুর কাছে পার্লারে আসলেন। ঠাকুর, দেশের মধ্যে পপুলারেশন অর্থাৎ জনসংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এত খাদ্য কেমন করে হবে দেশের? দেশে তো লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার রসিক নাগর, আমার দয়াল ঠাকুর, আমার সর্ববেত্তা আছে যে ঠাকুর তখন বলে উঠলেন, গোসাই, ও গোসাই, আকাশ দেখেছো? আকাশ, আকাশের মধ্যে কটা সূর্য আছে? কয়েকটা সূর্য আছে। কটা চাঁদ আছে? কয়েকটা চাঁদ আছে। আকাশে বিরাট স্পেসের মধ্যে যদি আরেকটা সূর্য আরেকটা চাঁদ আসতো তাহলে আকাশের স্পেসটা আরো বেড়ে যেত। তোমাদের দেশের মধ্যে জনসংখ্যা যতই বাড়ুক না কেন, তোমাদের দেশে কাল্টিভেশন এর জমিও অনেক অনেক আছে, তখন দেখবা জমিও বেড়ে যাচ্ছে, জমিও বেড়ে যাচ্ছে। তোমাদের কখনো তোমাদের দেশের জমি তোমাদের বিক্রি করবে না, ল্যান্ড আনকাল্টিভেটেড হয়ে আছে, ফুড প্রোডাকশন সেখানে হচ্ছে না, সেখানে ফুড প্রোডাকশন আরো হবে। ল্যান্ড মাফিক আমাদের এফিসিয়েন্সিও তখন যোগ্যতা বেড়ে যায়, ল্যান্ড মাফিক আমাদের যোগ্যতা বেড়ে যায়। জ্ঞানদা তো শুনে অবাক হয়ে গেলেন ঠাকুর এই কথা শুনে। ঠাকুর বলেছিলেন, আর একটা কথা বলেছিলেন, একজন দাদা আসছিলেন, তিনি অর্থনীতিতে MA পাস, ঠাকুরের কাছে 1963 সালে 29শে জুলাই আমি ঠাকুরের কাছে বসেছিলাম। পার্লার এসে ঢুকে বললেন, দাদাটি দেখতে শুনতে খুব ভালো, অর্থশাস্ত্রে MA করেছেন। ঠাকুরের কাছে করজোড়ে গিয়ে বললেন, ঠাকুর, ঠাকুর, আমি তো MA পাস করেছি অর্থশাস্ত্রে। ঠাকুর, আমি ইনস্টিংক্টিভলি ব্যাড সন্তান, আমি জন্মগতই ভাবে খারাপ সন্তান, আমার সব সময় খারাপ কথা মনে পড়ে ঠাকুর। তখন ঠাকুর তাকে কি বললেন জানেন? কি দাওয়াই দিলেন জানেন? ঠাকুর বললেন, তুমি তো MA পাস করেছো অর্থনীতিতে, খুব ভালো, এইবার তুমি, আমার ইচ্ছা করে এবার তুমি PhD-টা করে ফেলো, তুমি PhD-টা করো, আর তুমি মনে মনে ভাববো না যে তুমি ব্যাডম্যান, তুমি পড়াশোনায় ধ্যান দাও, মনে ভাববো না যে তুমি খারাপ মানুষ। ওই দাদাটি কেন জানি না খুব খুশি হয়ে চলে গেলেন। আমি শেষে ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর, ওই দাদাটি বলল যে আমি ইনস্টিংক্টিভলি ব্যাড মানুষ, আমার সবসময় খারাপ ভাব মনে হয়, খারাপ কথা মনে হয়, আর আপনি তাকে PhD করতে বললেন, এর কারণ কি ঠাকুর? এর সাথে PhD-র কি সম্পর্ক? ঠাকুর তখন এ কথার উত্তরে আমাকে বলেছিলেন, ওই দাদাকে আমি PhD করতে বলেছিলাম এই জন্য যে ও যদি PhD করে তাহলে ও এনগেজ থাকবে, ও এনগেজ থাকবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে, তখন ওর আর তখন মানসিক খারাপ অবস্থাটা থাকবে না। কি দাওয়াই দিলেন ঠাকুর, কি ওষুধ দিলেন ঠাকুর, আমার দয়াল ঠাকুর, মানুষকে কিভাবে বাঁচাতে চান, কিভাবে রক্ষা করতে চান। এই হলো আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর দিনের একটা ঘটনা বলি, শেষ করি, রোজে আমি বেশিক্ষণ বলি,
আমাকে অনেকে বলে মানুষের ধৈর্য থাকে না কেন, তুমি এতক্ষণ বলো। আমার পরিবারের লোকেরও বলে এরকম। সুতরাং আমি আর বেশি আজ আর বলবো না। আর একটা কথা আপনাদের সামনে বলি, প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক। এই প্রফুল্ল দাসদা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছিলেন। আমি আমার নিজের কানে শুনেছিলাম শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রফুল্লকে আমি আমার কাজের জন্য আমার কাছে নিয়ে এসেছি। কি ক্ষমতা বলেন ঠাকুর, কি বুদ্ধি বলেন ঠাকুর। প্রফুল্লদার মধ্যে এমন ভাবের জাগরণ হয়েছিল, যার ফলে প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে ঠাকুরের মূর্তি দেখে দেখছেন যে রামকৃষ্ণদেব বসে আছেন। সেই প্রফুল্লদা বলেন শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক। 1939 সাল থেকে তিনি ঠাকুরের বাণী লিপিবদ্ধ করে গেছেন। শ্রীম যখন রামকৃষ্ণদেবের বাণীগুলো ঘরে গিয়ে লিখতেন, প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে এক হাত দূরত্বে, দুই হাত দূরত্বে বসে ঠাকুর যা কথোপকথন করছেন, ভারতের তাবর তাবর নেতারা, ভালো মন্দ দুষ্ট চরিত্র সকলে যারা আসতো, তারা যেসব কথাবার্তা বলতেন, শাস্ত্রের কথা, বেদের কথা, সনাতন ধর্মের কথা, রাষ্ট্রের কথা, পলিটিক্সের কথা, স্বাস্থ্যের কথা, সমাজের কথা, সুবিবাহের কথা, শিক্ষার কথা, শিল্পের কথা ইত্যাদি এত জিনিস আছে। সমস্ত জিনিস নিয়ে মানুষ যখন প্রশ্ন করতেন, এবং 23খানা বই প্রফুল্ল কুমার দাসদার আলোচনা প্রসঙ্গে এই কথা নিয়ে সমস্ত ভর্তি হয়ে আছে, যাকে বলা যায় হাদিসের মতো। হাদিসের থেকেও এটা আমি মূল্যবান মনে করবো এই জন্য যে প্রফুল্লদা ঠাকুরের সামনে বসে এগুলি লিখেছেন, এবং লেখার পরে ঠাকুরকে পাঠ করিয়ে সেগুলি প্রেসে গেছে। সেই প্রফুল্লদার অশ্ব ছিল, পেটটা ভালো ছিল না, বেশি খেতে পারতেন না, এমনি শারীরিক দুর্বলতা ছিল। প্রফুল্লদা ঠাকুরকে বললেন, আমার নানান রকম আঘাতে আঘাতে আমার মনে হয় আমার জীবনটা অনিত্য, জগৎটা অনিত্য, ঠাকুর আমার ভালো লাগে না, এই আঘাতে আঘাতে আমি বড় জর্জরিত। আমরা যেমন বলি সংসারের দুঃখে আমি জর্জরিত, আমরা যেমন বলি স্ত্রীর গঞ্জনায় আমি বড় জর্জরিত, স্ত্রী কিছুতেই আমার কথা শুনে না। আমি বলি তুমি ঠাকুরের এই এই জিনিস অবলম্বন করো, সে কিছুতেই করবে না। ছেলেরা কিছুতেই হয়তো আমাদের কথা শুনে না, বাবার মামা কথা শুনে না। ঘরে ঘরে পরিবারে পরিবারে এই অশান্তি বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে গেছে। তো প্রফুল্লদা বললেন, আঘাতে আঘাতে আমার মন বড় জর্জরিত, অসুখে বিসুখেও জর্জরিত। আমার মনে হচ্ছে আমার জীবনে অনিত্য, সংসারও অনিত্য, জগৎও অনিত্য। আমি ঠাকুর, আমি আর জন্মগ্রহণ করতে চাই না। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুই জগৎ অনিত্য বলিস কেন? তোর জীবনটাও অনিত্য বলিস কেন? জীবন অনিত্য নয়, ইয়েও অনিত্য নয়, এইসব ভাবনা ছেড়ে দাও, এটা তো ঠিক কাজ না। জীবনকে অনিত্য ভাবা, জগৎকে অনিত্য ভাবা, এগুলি ভালো নয়। ঠাকুর বললেন তখন 3টা জিনিস দরকার, আইডিয়াল, এনভায়রনমেন্ট এন্ড ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমি, অহং, আদর্শ, অহং এবং পারিপার্শ্বিক 3টা জিনিস দরকার। কি কি? আইডিয়াল, ইন্ডিভিজুয়াল এন্ড এনভায়রনমেন্ট। এই 3টা জিনিসে ঠাকুর বললেন কোঅর্ডিনেশন চাই, এদের কোঅর্ডিনেশন চাই, পরস্পরের মিলন চাই।
জীবন যত বেশি, এই কোঅর্ডিনেশন যার জীবনে যত বেশি, তার জীবনে তত সার্থকতা। অর্থাৎ এনভায়রনমেন্টকে যে ট্যাকল করতে পারে, ইন্ডিভিজুয়ালকে যে ট্যাকল করতে পারে, আইডিয়ার প্রতি যার নিষ্ঠা আছে, সেই মানুষটাই এই তিনটা জিনিসকে কোঅর্ডিনেট করতে পারে, অর্থাৎ সার্থক সঙ্গতি হয়ে খুঁজে পেতে পারে। সে পারস্পরিক সঙ্গতির তাৎপর্যে ঠাকুর বললেন, তখন তার বৃত্তি প্রবৃত্তিগুলিও কি হয়, নিয়ন্ত্রিত হয়। আইডিয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের ভিতরের প্রবৃত্তিগুলো কি হয়, নিয়ন্ত্রিত হয়, এবং আমাদের চলনাও অনেকখানি ঠিক হয়ে উঠে। অবস্থার চাপে পড়েও মানুষ তখন মরে না, জয় অনিবার্য হয়ে উঠে। আমি সন্ন্যাসী মনে করি মানে সম্যক রূপে তাতে নষ্ট। নিজকে ঠাকুরের কাছে গচ্ছিত রাখাই হলো সন্ন্যাসী। নিজকে নিবেদন করা, নিজকে গচ্ছিত রাখা। ওই গিরিশচন্দ্র ঘোষ যেমন পরম পুরুষ রামকৃষ্ণদেবকে বকলমা দিয়েছিলেন, অর্থাৎ নিজে সারেন্ডার করেছিলেন, এ হলো সন্ন্যাস, এ হলো সন্ন্যাসী। তাই ঠাকুর বললেন, এইটা যতখানি তোমার জীবনে বাস্তবায়িত হয়ে উঠবে, তোমার জীবন তত সার্থকতায় ভরে উঠবে, তত তোমার জীবনে আনন্দময় হয়ে উঠবে। আনন্দেই ব্রহ্ম। সেজন্য ঠাকুর বলেন, স্থিতি চলন থাকেই যদি, রুখবে কতরে দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। এই কথাটা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। দাদারা এবং মায়েরা, ঠাকুরের কথা তো অনেক আছে, কোনো কিছু তিনি আনসলভ রেখে যাননি। আমাদের করার উপর নির্ভর করে, আমাদের চলনের উপর নির্ভর করে। মহাপুরুষরা কেঁদে যান, কষ্ট করে যান, জীবনের তাদের কষ্ট এবং দুঃখ প্রচন্ড। কেন তাদের এত বেদনা, কেন তাদের এত দুঃখ, কেন তাদের এত যন্ত্রণা, কেন তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেন, বনবাসে দিয়ে আসেন, কেন স্ত্রীকে ছেড়ে তারা চলে যায় বনে বনে, নগর নগরের প্রান্তরে প্রান্তরে, কেন তারা স্ত্রীর মধ্যে নিজেদের সন্তান উৎপাদন করেন না। এইসব অনেক কথা আছে, আমি চেষ্টা করছি কি এইসব নিয়ে কিছু লেখার জন্য। এনিহাও যে কথাটা বলতেছিলাম, মহাপুরুষের জীবনে বড় কষ্ট, অবতার মহাপুরুষদের জীবনে বড় কষ্ট, ঠাকুরের বড় ব্যথা। ব্যথায় আমি তোমাদের প্রাণপণ ভরে আমার এই বাল্যকাল থেকে এই 80 বছর 5 মাস অবধি তোমাদের কাছে আমি আমার যেই কথাগুলো, যেই নিবেদনগুলি করেছি, যেটা আমার বাস্তবে আমার কাছে সত্য হয়ে প্রতিভাত হয়েছে, যেটা আমি করে জেনেছি, সেটাই তোমাদের বলেছি। কিন্তু সেই জায়গায় তোমরা অতখানি মনোযোগ হওনি। তোমরা করেছো সত্যি অনেক, আজ তোমরা কুটিতে কুটিতে উদ্বিন্ন হয়েছ, কিন্তু যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুপাতিক আমি তোমাদের কাছ থেকে সাড়া পাইনি। যাই হোক দাদা, যা হওয়ার তো হয়ে গেছে। আমাদের বাঁচতে হবে, আমাদের সংসার সুখে রাখতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, ছেলেমেয়েদের ভালোবাসতে হবে, পারিপার্শ্বিককে ভালোবাসতে হবে, ডিস্ট্রিক্টে মানবকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসার মূল কিন্তু জানেন, আপনার জৈবিক সংস্কৃতি যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার জন্ম যদি ঠিক থাকে, সেখানে যদি ভেজাল না থাকে, যেমন গোলমরিচে মাটির গুঁড়ো ভেজাল দেয়, গুড়ের হাড়ির মধ্যে উপর দিয়ে গঙ্গা মাটি দিয়ে, উপর দিয়ে গুড় দিয়ে, নিচে গঙ্গা মাটি দিয়ে ভর্তি করে বিক্রি করে।
আমার ভিতরে যদি জন্মই ভেজাল থাকে, সেজন্য ঠাকুর বললেন জন্ম ঠিক করেন, জন্ম ঠিক করেন, জন্ম ঠিক করেন। সিআর দাস এই কথাটা বলেছিলেন, দুঃখ বলেছেন, ঠাকুর আমাকে চন্ডালেও আমার আগামী জন্মে চন্ডালেও স্থান হবে না, আমি যা কর্ম করেছি। এই কথা সিআর দাসও নিজে বলে গেছেন, বইতে লেখা আছে। অর্থাৎ তার বিবাহটা ঠিক হয়নি। এনিহাউ সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। এখন এসব কথা বললে 1955 সালে সেই আইন পাস হয়ে গেছে, হিন্দু কোড বিল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং হিন্দু ডাইভোর্স বিল পাস হয়ে গেছে। কিন্তু পরম বিপ্লবী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, খবরদার তুমি উঁচুর মেয়েকে কখনো নিচুর ঘরে দিও না। গভর্নমেন্ট বলছে দিতে পারো, আর সে যে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন না। পরম বিপ্লবী তিনি, পরম সাহসী তিনি, বিশ্বের মধ্যে তিনি বিপ্লব নিয়ে আসছেন। কিসের বিপ্লব? বাঁচা বাড়ার বিপ্লব। আমরা মূর্খ, আমরা অন্ধ, আমরা জানি না, তাই আমাদের খেয়াল খুশি মতো আমরা আইন প্রণয়ন করি। ঠাকুর বলেন ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ভারতবর্ষের সবচেয়ে বড় কর্তা যিনি ছিলেন, কি করে গেলেন দেশটাকে যখন ভাবি, দুঃখে ম্রিয়মান হয়ে উঠি, শোকগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু সৎসঙ্গে হচ্ছে এমন একটা সঙ্গ, এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে আমি রামচন্দ্র বলে মনে করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যাকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব মনে করি, যাকে আমি বুদ্ধদেব মনে করি, যাকে আমি রসুল মনে করি, যাকে আমি যিশু মনে করি, শুধু মনে করি নয়, ঠাকুরের কাছে এই 19 বছর বসে বসে তার তার যিশুর কথা, তার মুখ দিয়ে যিশুর কথা, মোহাম্মদের কথা, রামচন্দ্রের কথা কত যে শুনেছি, রামকৃষ্ণদেবের কথা কত যে শুনেছি, চৈতন্যদেবের কথা কত শুনেছি, তার কোনো ইয়ত্তা নাই। সেজন্যই আমার এটা নিজস্ব দৃঢ় বিশ্বাস, আমি এটা কারো উপরে আরোপ করতে চাই না। সেই মানুষ, সেই দেবতা আপনার আমার গুরুদেব, আপনার আমার পরম সঙ্গী, আপনার আমার আত্মার বস্তু। আমরা তার সাথে যুক্ত হই ভালোবাসার মাধ্যমে। তিনি আমাদের তার সাথে যুক্ত করে তাকে ধ্যান করার কথাই বলেছেন। পৃথিবীতে একমাত্র স্বয়ং পুরুষোত্তম ছাড়া কেউ বলতে পারে না যে আমাকে ধ্যান করো, আমাকে পূজা করো, আমাকে নিয়ে চলো। মামাইকং শরণং ভজ, যে দেহে রাম সে দেহে কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। আমি মৈত্রী, আমি খোদার দোস্ত, এই কথা একমাত্র সেই লোকেই বলতে পারেন যিনি পরম ধাম থেকে আসেন, যিনি কারণ পুরুষ। সেই কারণ পুরুষ আমাদের মধ্যে এসে আমাদের উৎসাহ আনন্দ দিয়ে গেছেন। তার বংশধররা রয়ে গেছেন, তারা আমাদের সেই দিকে, সেই কারণ পুরুষের দিকে সতত নিয়ে চলেছেন। গুরু ভাই ভক্ত ঋত্বিক যারা আছেন, তারাও সকলকে আমরা আমাদের সেই কারণ পুরুষের দিকে, সেই পরম পুরুষের দিকে, সেই পরম পুরুষের বাণীর দিকে, তার নীতির দিকে, তাই আদর্শকে বাস্তবে ফলো করার কথা বলছেন, প্রচার করা বলছেন, এবং চরিত্র বিনয়িত করার কথা বলছেন। চরিত্রেই প্রচার করে, চরিত্রেই চরিত্রেই সব জায়গায় সবকিছু বিতরণ করে দেয়। আপনার চরিত্র এমন হবে। আমি কাল রাত্রিবেলায় একটা বসে বসে ভাবছিলাম, ক্ষমা করবেন আমাকে একটা কথা বলি। লাল বাহাদুর শাস্ত্রী যখন ঠাকুরের কাছে আসছিলেন, আমি তো কাছে বসেছিলাম 2-3 হাত দূরে। লাল বাহাদুর শাস্ত্রী যখন ওই জুতার ঘরে গিয়ে ওইখানে জুতা পরছিলেন, তখন 1-2-3 বাক্স ফল টল ইত্যাদি এনে ওখানে রাখা হলো, লাল বাহাদুরকে দেয়া হলো। আমি ভাবলাম, लाल बहादुर जी आपका साथ हमारा एक बात है, आप जरा से ठाकुर जी को दीक्षा मंत्र लीजिए, ठाकुर जी को सतनाम लीजिए। এই কথা আমার যেন মুখ দিয়ে বেরিয়ে আসার সুস্থ ছিল, কিন্তু এত ভালো ভালো লোক ছিল, এত বড় বড় লোক ছিল, আমি এটা বলতে পারলাম না। অন্তত আমার মনে হয় আমরা যারা ছিলাম, আমরা যদি ঠিক ঠিক মতো তখন লাল বাহাদুর শাস্ত্রীকে ওই ঠাকুর কথা বলতে পারতাম, আজকে দেশের অবস্থা অন্যরকম হয়ে যেত। দাদারা শ্রেষ্ঠ যে হতে চেষ্টা করবেন। ঠাকুর আমাদের যে বিধান, যে আনন্দ, যেই নীতি আমাদের দিয়ে গেছেন, তা আমাদের সকলের জীবনীয়, আমাদের পালনীয়, আমাদের কর্তব্য।
আপনারা বেড়ে উঠেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই পরম পিতার কাছে প্রার্থনা করি। মিন্টুদা খুব সুন্দর বলে, মৃদুলদা খুব ভালো বলে, আমার ফোন নাম্বার দিয়ে দিতে বলেছি। আমি এইটা বলে খুব আনন্দ পাই আপনাদের সামনে। এটা ঠাকুরের প্রচার। ঠাকুরের প্রচার ছাড়া, চরিত্র ছাড়া আমাদের দেশের উন্নয়ন হবে কিনা আমি সন্দেহ করি। সমস্ত দল এই একটা দল, সেই দল হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, সেই দল হচ্ছে পরম পিতার দল, সেই দল হচ্ছে ঈশ্বরের দল, সেই দল হচ্ছে সার্বিক দল। আমি সেই সার্বিক দলের মানুষ। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারাও তাই। আপনাদের সুখে থাকেন, শান্তি থাকেন, আনন্দ থাকেন, তাকে মাথায় নিয়ে আরো আরো জীবন বৃদ্ধির পথে আপনারা অগ্রসর হন। এই বলে আমি আমার কথা আজকে শেষ করছি। জয় গুরু, রাধা স্বামী, রাধা স্বামী। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। শান্তি সকলে পেলাম। মিউট রাখবেন সকলে। জয় গুরু। শ্রদ্ধেয় মৃদুলদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। গুরু, এখন আমাদের ধ্বনি প্রতিধ্বনি প্রদান হবে। হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে হং কৃষ্টি দেবতাম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় মৃদুলদা, জয়গুরু। আপনি বিরাম ঘোষণা করেন, আমি তারপরে বলছি। আগে যান। জয় গুরু। এত সময় আমরা আজকের ইষ্ট প্রসঙ্গের কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা 25তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 95 বছর অতিক্রান্ত শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। অপূর্ব অমৃত কথা আমরা আজ 25তম পর্বে শুনে প্রত্যেকেই সমৃদ্ধ হলাম, ইষ্টপথে চলার অনেক প্রেরণা পেলাম। আমি শ্রদ্ধেয় মণিলাল দাদা সার্বিক সুস্থ দীর্ঘায়ু জীবন, দাদার পরিবারের, পারিপার্শ্বিকের সকলের মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। আজকের নবদ্বীপ সৎসঙ্গ বিহার থেকে আয়োজিত এই প্রাতকালীন সৎসঙ্গে যে সকল ইষ্টপ্রাণ দাদা, ভক্তমতী মায়েরা শুরু থেকে এখন পর্যন্ত যুক্ত রয়েছেন, আজ 1073তম দিবস। আমি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রত্যেকেরই সুস্থ মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। আর আজকে যারা যারা এডমিন রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ, জয়গুরু জানাই এবং ঠাকুরের চরণে মঙ্গল কামনা করি। এবং যিনি মুখ্য পরিচালক, শুরু থেকে প্রথম পর্ব পরিচালনা করলেন রেসপেক্টেড মহেন্দ্রচন্দ্র বর্মন দাদা, কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে। দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। এবং শেষ পর্যায়ে যিনি
পরিচালনা করলেন আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধেয় রেসপেক্টেড মিন্টু সাহা দাদা সমুদ্রগড় পশ্চিমবঙ্গ থেকে। দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই। দাদার সর্বাঙ্গীন সুস্থ মঙ্গল, পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। এবং যিনি এই বুধবারে লিঙ্কটি আয়োজন করেন, অর্গানাইজিং বাই শ্রদ্ধেয়া স্নিগ্ধা বড়ুয়া মা, শিবসাগর আসাম থেকে। মা খুব সুন্দর করে এই লিঙ্কটি সাজান, আর আমারও সৌভাগ্য হয় এখানে আপনাদের সঙ্গ করা। আমি শ্রদ্ধেয়া স্নিগ্ধা বড়ুয়ার মাকে ধন্যবাদ জানাই এবং মার সুস্থ দীর্ঘায়ু, পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি। এবং শ্রদ্ধেয় রেসপেক্টেড মনিলাল চক্রবর্তী দাদাকে আমি জয়গুরু জানাই, প্রণাম জানাই, দাদারও সুস্থ মঙ্গল কামনা করি। কনক্লুডিং স্পিচের জন্য রয়েছেন শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা সমুদ্রগড় পশ্চিমবঙ্গ থেকে। তার আগে আমরা শ্রী ঠাকুর, শ্রী বর্মা, শ্রী বরদা, শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন দাদা এবং ইষ্ট পরিবারের সকলের চরণে এখন প্রণাম করব। প্রণামের পর আমি শ্রদ্ধেয় মিন্টু দাদাকে আহ্বান করছি আজকে যে ইষ্ট আলোচনা আমরা এত সময় শুনলাম, দাদার মঙ্গল কামনা করার জন্য এবং দাদাকে প্রেরণা দেওয়ার জন্য। এবং আমরা প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধা মিন্টু শাহ দাদার সঙ্গে যোগাযোগ করবেন, বা আমার সঙ্গে ফোন নাম্বার দুটি আমি এখনই মেসেজ বক্সে লিখে দেব। আমাদের শ্রদ্ধা মনিলাল দাদার সবাই একটু ওনার খবর নেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য, ওনাকে প্রেরণা দেওয়ার জন্য, এবং আমরা যেন ওনাকে আগামীতে এইভাবে পরবর্তীতে বিভিন্ন পরিবেশনের মাধ্যমে দাদাকে পাই, এই আশায় রেখে আমরা প্রণাম করি। প্রণামের সময় শ্রদ্ধেয় মিন্টু দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। আজকে আমরা সকলেই প্রিয় পরমকে কেন্দ্র করে জয়গুরু দাদা, মিন্টু দা, জয়গুরু দাদা জয়গুরু। আপনার জয়গুরু যদি জয়গুরু। পারমিশন হয় আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, এখন না, একটু পরে, আমরা একটু পরে আপনাদের সকলের কাছেই যাব। জয়গুরু জয়গুরু। আজকে আমরা নবদ্বীপ সৎসঙ্গ বিহারের আয়োজিত প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গে উপস্থিত হয়েছিলাম। আজকে 1073তম